ভূতবাগানের কথামালায় আজ শুনবেন ভূপতি ভট্টাচার্য রচিত গল্প চচ্চড়ি ভূত। এক হাতে পুঁইশাকের চচ্চড়ি, আর এক হাতে পটল আলুর ডালনা নিয়ে রুমি যাচ্ছিল বিন্নি মাসির বাড়ি। মুনকিদের বাঁশের সাঁকোটা পেরিয়ে যেই না বাঁক নিয়েছে, অমনি কেউ কোথাও নেই। আচমকা নাকি সুরে কে যেন বলে উঠল, কে রে? সাঁঝের বেলায় আতা গাছের তলা দিয়ে কে যাচ্ছিস? শোন শোন, এদিকে আয়। চোখ তুলে চাইবার আর ফুরসত হলো না রুমির। তার আগেই ডালনার বাটিতে মাটিতে পড়ল ছিটকে। থরথর করে কাঁপতে লাগলো রুমি। ছুটে ওখান থেকে পালাবার সাহসটুকু তখন ওর বুকে নেই। একটু পরেই আতা গাছের মাথা থেকে সুসুর করে নেমে এলো এক গাছি কালো সুতো, রুমির একেবারে হাতের কাছে। উরি বাবা! মন্ত্র পড়ে সুতোয় জড়িয়ে ওপরে তুলবে নাকি? কি হাজাবাজ ভূতের পাল্লাই না পড়েছে আজকে। ভয়ে ঘেমে চুপসে উঠল রুমি। ভূতটা আবার বলল আগের মতোই নাকে সুরে, এই দুষ্ট মেয়ে, পালাচ্ছিস কোথা? আগে প্রণামীটা দিয়ে যা আমার। প্রণামী? সে আবার কি? আচমকা রুমির মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ রে হ্যাঁ, প্রণামী। ভূত দেখলি, ভূতের কথা শুনলি, আর প্রণামীটা দিবি নে? দে দে, চটপট দিয়ে দে দেখিনি। মহা ফাপড়ে পড়ল রুমি। সঙ্গে তো একটাও পয়সা কড়ি নেই। এখন উপায়? নচ্ছার ভূতটার কাছ থেকে ছাড়া পাবে কি করে? ভূতটা ফের তাড়া দিল, কি রে, এখনো দিলি নে যে বড়? খিদে আমার পেট চুচু করছে, আর তুই কি না এখনো দাঁড়িয়ে রয়েছিস? ওই সুতোটার গোড়ায় চচ্চড়ির ডাঁটাগুলো গেঁথে শিগগির রে। বলেই ফ্যাচ ফ্যাচ করে কয়েকবার হাসলে ভূতটা। রুমির সারা গা শিরশির করে কাটা দিয়ে উঠল। ভূত বলে ভূত, অন্ধকারেও দেখতে পায় সব কিছু। চচ্চড়ি বাটিটার দিকেও চোখ পড়েছে তাহলে। যাকগে, চচ্চড়ি খাইয়ে যদি পার পাওয়া যায় তাহলে মন্দ কি। একটু নিশ্চিন্ত হলো রুমি। কালো সুতোটা হাতে টেনে নিল। সুতোর গোড়ায় একটা ছুচলো পেরেক বাঁধা। চচ্চড়ি ডাঁটা আর আলু বেগুনের টুকরোগুলো রুমি এক এক করে গেঁথে দিল পেরেকটার মাথায়। ভূতটা আতা গাছের মগডালে বসে সুতোটা টেনে টেনে মুখে পুড়তে লাগলো সেগুলো। খেতে খেতে ভূতটা বলল, বাহ বাহ, খাস আর এনেছিস তো। অনেক দিন এমনি রান্না খাইনি। আর একদিন আনবি কিন্তু, বুঝলি? ভূতটার খাওয়ার রকম সকম দেখে এবার রুমির ভয় কেটে গেল অনেকটা। শেষ টুকরো পেরেকের গায়ে গেঁথে দিতে দিতে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি কি ভূত গো? মামদো ভূত, না গেচো ভূত, না উড়ুক্কু ভূত?
রুমির কথায় খিলখিল করে হেসে উঠল ভূতটা। হাসতে হাসতে বলল, না রে না, ওসব কিচ্ছু না, আমি হচ্ছি চচ্চড়ি ভূত। বলেই আমার খিক খিক করে হাসি। চচ্চড়ি ভূত? রুমির যেন বিশ্বাসই হলো না একদম। খানিক ভেবে নিয়ে বলল, যা, তাই কি আবার হয় নাকি? আমার সঙ্গে চালাকি? বলবে না তো বলবে না, বয়েই গেছে আমার। অভিমানে রুমি মুখ ফিরিয়ে নিল আতা গাছের দিক থেকে। বিশ্বাস হচ্ছে না বুঝি? হাসতে হাসতে বলল ভূতটা। আচ্ছা, তোর নামটা কি শুনি? হেজি না পেজি? আবার সেই বিটকেল হাসি। রুমির রাগ হলো বড্ড। আর একটিও কথা না বলে ছুটে পালালো বাড়ির দিকে। পরের রাত্রিরে লাউ চিংড়ি ঘন্ট রাঁধছিলেন মা। রুমি চুপি চুপি এসে একটা বাটি এগিয়ে দিল। মা বললেন, চাপালা, এখানে আর চেখে দেখতে হবে না। না মা, চাখবো না, একটা কথা। আস্তে আস্তে বলল রুমি। আমি বলছিলুম কি, বুক্কাদের বাড়ি একটু দিয়ে এলে হয় না? সেদিন ওরা বলছিল। ও, এই কথা, তা বেশ তো, রান্না হয়ে যাক আগে, দিয়ে আসিস গে এক বাটি। খুশিতে দৌড়লো রুমি রান্নাঘর ছেড়ে। চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলো তক্ষুনি। চুল আঁচড়ে লাল রিবন দিয়ে বিনুনি বাঁধল দুটো। কুকুমের টিপ পরে একটা কপালের ঠিক মাঝখানে ঘুরিয়ে ফিরিয়ে মুখটা দেখলো আয়নার দিকে চেয়ে। তারপর গোলাপি রঙের তুলতুলে শাড়িটা পরলো পেঁচিয়ে পেঁচিয়ে। রান্নাঘর থেকে মা ডাকতেই পায়ে পায়ে এগিয়ে গেল রুমি। টুক করে লাউ চিংড়ির বাটিটা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়তেই মা বলে উঠলেন, এ কি রে, রাত্রিবেলায় এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? লজ্জায় কান দুটো রাঙা হয়ে উঠল রুমির। কোনো মতে পালালো বাটিটা হাতে নিয়ে। পায়ে পায়ে শাড়ি জড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছে এই পড়ল বুঝি হোঁচট খেয়ে। বাঁশের সাঁকো পেরিয়ে এলো রুমি। আতা গাছের নিচে এসে দাঁড়ালো। অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। ঝিঝি আর জোনাকির দৌরাত্ম বেড়েছে বড্ড। খানিকক্ষণ এদিক ওদিক উকিঝুঁকি দিয়ে ডাকলো রুমি, চচ্চড়ি ভূত, ও চচ্চড়ি ভূত। আতা গাছের ডালগুলো তুলে উঠল। হঠাৎ খসখস শব্দে শুকনো পাতা ঝরে পড়ল কয়েকটা। তারপরে উত্তর হলো সেই নাকি সুরে, এসেছিস তুই? আমি জানি তুই আসবি। তাই তো বসে আছি সেই থেকে। বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি। একটা লম্বা হাই তুলল চচ্চড়ি ভূত। রুমি বলল, বলতো, তোমার জন্য কি এনেছি আজকে? বলবো না। নিচে নিচে না নামলে দেবই না আমি। লাউ চিংড়ির বাটিটা দু হাতে চেপে ধরে রইল রুমি। চচ্চড়ি ভূত হাসবার চেষ্টা করে বলল, নিচে নামবো? তবে যে যার যাবে আমাদের। না না না,
এখান থেকেই খাবো, তুই শুধু ওই সুতোটার গোড়ায় গেঁথে দে। ওসব আর হচ্ছে না বাপু আজকে, নিচে নেমে এসো শিগগির, নইলে কিচ্ছু মিলবে না। জাঁত যাবে না ছাই, খালি মিথ্যে কথা, মৃত্যু কোথাকার। নেমে এসো শিগগিরই, লাউ চিংড়িটা জুড়িয়ে গেল যে। লাউ চিংড়ি, লাউ চিংড়ির নামে সুসুর করে নেমে এলো আতা গাছের মগডাল থেকে, একেবারে রুমির পায়ের কাছে। এবার সত্যি সত্যি ভূত দেখতে পেল রুমি। আঁতকে উঠে পিছিয়ে গেল 3 পা। বুক টিপটিপনি শুরু করলো ওর। ভূত নয় তো কি, মুখের অর্ধেকটা মাংস নেই, আর চাও বা আছে চিমসে জটলা পাকিয়ে রয়েছে একেবারে এক জায়গায়। ঠোঁটের উপর শুধু 2টো কালো গর্ত ছাড়া নাকের আর কোনো বালাই নেই। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে নিজেদের থাকবার জায়গা থেকে। নিচের গোটা চোয়ালটাই দেখা যাচ্ছে বাইরে থেকে। কোদাল কোদাল দাঁতগুলো উঁচিয়ে রয়েছে ত্রিশূলের মতো। একটা কিম্ভূত কিমাকার চেহারা, একেই বলে ভূত। আতা গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় আর নাকি সুরে কথা কয়। অবাক হয়ে ওর দিকে এক দৃষ্টে চেয়ে রইল রুমি। চচ্চড়ি ভূত বলল, হলো তোর ভূত দেখা, এবার আমি গাছে উঠি, কেউ দেখে ফেললে আমার গোল বানাবে। রুমি বলল, না না, যেও না এখন, লাউ চিংড়ি খাবে না? তোমার জন্য এনেছি যে লাউ চিংড়ি। খুশিতে ওর চোখ দুটো জল জল করে উঠল। রুমি লাউ চিংড়ি বাটিটা এগিয়ে ধরল। চচ্চড়ি ভূত গপ গপ করে খেয়ে নিল সবটা। খেতে খেতে বলল, সুন্দর হয়েছে, খাসা হয়েছে। আমার মা ঠিক এমনি রান্না করতো। তোমার মা? রুমি যেন আকাশ থেকে পড়ল। ভূতের আবার মাও আছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, আমার মা। তোর যেমনি মা আছে ঠিক তেমনি একটা মা ছিল আমার, যা গেছে ছাই। আমি যাই। না না, তুমি এক্ষুনি যেও না। আচ্ছা, তুমি ভূত হলে কেমন করে? চচ্চড়ি ভূতের গায়ের কাছে সরে এসে জিজ্ঞাসা করল রুমি। সে অনেক কথা, তুই ছোট্ট খুঁকি, ওসব বুঝবি নে। হ্যাঁ বুঝবো, খুব বুঝবো, তুমি বলো তো। নাছোড়বান্দা রুমি চচ্চড়ি ভূতকে ধরে বসল। খানিক পরে চচ্চড়ি ভূত বলতে শুরু করলো। বলতে বলতে ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো টপ টপ করে। সে অনেক দিন আগেকার কথা, কতদিন আগে ঠিক মনে নেই। পলাশডাঙ্গায় সেনপাড়ার পাশেই ছিল ওদের খড়ের চালা। ওখানেই থাকতো একটি 15-16 বছর বয়সের ছেলে, তার মা আর একটি বোনকে নিয়ে। ছেলেটির নাম মদন। ওর বাবা মারা গিয়েছিল অনেক দিন আগে, সে কথা ওর মনে পড়ে না। মা আর একটি বোন নিয়ে মদনদের ছোট্ট সংসার বেশ কেটে যাচ্ছিল। কিন্তু ঠাকুরের কোপ পড়ল হঠাৎ। সে রাতটার কথা বেশ মনে আছে মদনের। ঘুমে অচেতন সবাই। আচমকা একটা চিৎকারে ধরমর করে উঠে বসল বিছানায়।
উঠেই তার চক্ষু স্থির। আগুন লেগেছে বাড়িতে। বাইরে লোকজন জড়ো হয়েছে অনেক, কিন্তু কেউ সাহস করে ঘরে ঢুকতে পারছে না। এদিকে আগুনের শিখা লক লক করে এগিয়ে আসছে খড়ের চালা আর দরমার বেড়া ডিঙিয়ে ঘুমন্ত মানুষগুলোর দিকে। মুহূর্তে মন স্থির করে ফেলল মদন। ঘুমন্ত মাকে পাঁজা কোলে করে তুলে নিল, তারপর ঝাঁপিয়ে পড়ল সেই আগুনের ভিতরে। কোনো রকমে দেওয়াল হাতড়ে হাতড়ে দরজার কপাট খুলে বেরিয়ে এলো ঘর থেকে। মার সংজ্ঞাহীন দেহকে ঘিরে ধরেছে তখন লোকজন। কিন্তু মদন, ওর যে তখনও আর একটা মস্ত কাজ বাকি। নিঃশ্বাস ফেলার সময় নেই তার। তক্ষুনি সে ঢুকে পড়ল সে আগুনের কুণ্ডুলির ভেতর। আবার কিছুক্ষণ এলোপাতাড়ি খোঁজা। তারপর একসময় পেয়ে গেল ছোট্ট বোনটিকে। ওকে ঠিক আগের মতন নিয়ে এলো বাইরে। শেষ হলো তার কর্তব্য। কিন্তু সে নিজে তখন সম্পূর্ণ কাহিল হয়ে পড়েছে। চেহারাটা তার হয়ে গেছে বিভৎস। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চেয়ে থেকে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর আর কিচ্ছু মনে নেই তার। জ্ঞান যখন ফিরল তখন নিশুতি রাত। চারিদিক থেকে অবিশ্রান্ত শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে। ধীরে ধীরে ওর মনে পড়ল সব কথা। বুঝতে পারল মৃত মনে করে গ্রামের লোকেরা তাকে ফেলে গেছে শ্মশানে। ভয়ে গা ছমছম করে উঠল তার। এখন যাবে কোথায়? গ্রামে ফিরে যাবার পথ বন্ধ। সবাই জানে সে মৃত। কয়েকদিন খিদের তাড়ায় এখানে ওখানে ঘুরে বেড়ালো। যারা ওকে দেখতে পেল ভয়ে পালালো দুদ্দার করে। এদিকে খিদের জ্বালায় সে পাগল। শেষকালে একটা উপায় ঠিক করলো সে। আগুনে পুড়ে চেহারাটা তো বিভৎস হয়েই ছিল। নাকটা না থাকায় গলার স্বর পাল্টে গিয়েছিল তার। এবার এক গাছ থেকে আর এক গাছে ঘুরে বেড়াতে লাগলো ভূত সেজে। নাকুসুরে কথা আর সেই ভয়ঙ্কর চেহারা। যারাই সামনে পড়ত ভয়ে পালাতো তল্পিতল্প ছুঁড়ে। কেউ কেউ আবার পুজোও দিতে শুরু করলো ওর নামে বেল গাছের তলায়। এমনিভাবেই কাটতে লাগলো তার দিনগুলো। শুনতে শুনতে তন্ময় হয়ে গেল রুমি। অনেকক্ষণ পর্যন্ত তার কথাই বেরোলো না। শুধু বড় বড় দুটো জলের ফোঁটা টলমল করতে লাগলো ওর দু চোখের কানায়।